হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল রিয়ামিল নবম অধ্যায় নবম দশম শ্রেণীর। আজকে আমরা সমাধান করব আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর 3 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি। তো চলো শুরুতে আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। তো শুরুতে এখানে বলা আছে যে মেসার্স সালেহ অ্যান্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এই ত্রুটিপূর্ণ রেয়ামিলটি নিচে প্রদত্ত হলো। তো এখানে একটি রেয়ামিল আসলে করা আছে। তো এই রেয়ামিলটি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি রেয়ামিল। তো এখানে ক্রমিক নাম্বার দিয়ে দেখো, এখানে বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য। তো এখানে যে মেসার্স সালেহ অ্যান্ড কোং এর যে হিসাব রক্ষক যে রেয়ামিলটি প্রস্তুত করেছে, এখানে প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, এটা ডেবিট পাশে বসিয়েছে, অর্থাৎ এটা ঠিক আছে। আমরা জানি রেয়ামিল এটা ডেবিট পাশে বসে, ক্রয় ডেবিট পাশে বসে, এটাও ঠিক আছে। বেতন ডেবিট পাশে বসে, এটাও ঠিক আছে। কিন্তু পাওনাদার দেখো, এখানে পাওনাদার হওয়ার কথা হচ্ছে, পাওনাদার হচ্ছে দায়। তো সেক্ষেত্রে দায় হচ্ছে রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে। তো এখানে দেওয়া আছে ডেবিট পাশে। তো এই টাকাটা আসলে আমাদের ক্রেডিট পাশে যাবে। তারপর দেনাদার 16,000 টাকা ডেবিট, ঠিক আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত, তো এটা ক্রেডিট পাশে দেওয়া হয়েছে, এটা আসলে ডেবিট পাশে বসবে, কারণ এটা হচ্ছে আমাদের সম্পদ। তো সম্পদ রেয়ামিলে ডেবিট পাশে বসে। আন্তঃফেরত, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে আন্তঃফেরত। তো বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে সেক্ষেত্রে আমাদের আন্তঃফেরতটা ডেবিট হবে। তো সেক্ষেত্রে এখানে 3,000 টাকা ডেবিট করা হয়েছে, এটা ঠিক আছে। জাহাজ ভাড়া 5,000 টাকা, জাহাজ ভাড়া হচ্ছে আমাদের খরচ, তো খরচ হচ্ছে রেয়ামিলে ডেবিট। তো কিন্তু এখানে যে হিসাব রক্ষক যেটা করেছে, ভুলটা করেছে, এখানে এই জাহাজ ভাড়াটা দিয়েছে ক্রেডিট পাশে, তো এটা হবে ডেবিট পাশে। তারপরে প্রদায় বিল 20,000 টাকা। দেখো, প্রদায় বিল হচ্ছে দায়, তো দায় হলে আমাদের রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে, কিন্তু এখানে দেওয়া হয়েছে ডেবিট পাশে। তারপরে গৃহীত ঋণ 13,000 টাকা ক্রেডিট, এটা ঠিক আছে। দালান কোঠা, এটা ডেবিট, এটাও ঠিক আছে। বরাদ্দকৃত বাট্টা, এটা হবে আমাদের ডেবিট, মানে বরাদ্দকৃত বাট্টা হচ্ছে আমাদের প্রদত্ত বাট্টা, অর্থাৎ আমি কাউকে বাট্টা প্রদান করেছি, সেটাই বুঝিয়েছে। তো এখানে ক্রেডিট পাশে করা হয়েছে, তো এটা ভুল হয়েছে, এটা ডেবিট পাশে আসবে। তারপরে মূলধন 67,000 টাকা ক্রেডিট, ঠিক আছে। বিক্রয় 1,40,000 টাকা ক্রেডিট, এটাও ঠিক আছে। বহি ফেরত, বহি ফেরতের অপর নাম হচ্ছে ক্রয় ফেরত, অর্থাৎ ক্রয় যেহেতু ডেবিট, তাহলে ক্রয় ফেরতটা হবে কি ক্রেডিট। তো এখানে ডেবিট পাশে বসানো হয়েছে, তো এটাও ক্রেডিট পাশে যাবে আমাদের। তারপরে আছে মণিহারি, মণিহারিটা আমাদের হচ্ছে খরচ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডেবিট পাশে যাবে, এটা ক্রেডিট পাশে দেওয়া হয়েছে। কমিশন, এটাও আমাদের ডেবিট পাশে দিতে হবে, এটা ক্রেডিট পাশে দেওয়া হয়েছে। সন্দেহজনক দেনা সঞ্চিতি, তো এটা আমাদের যাবে ক্রেডিট পাশে, কারণ আমরা জানি যে রেয়ামিলের সকল সঞ্চিতি ক্রেডিট পাশে বসে, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা ডেবিট পাশে হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা রেয়ামিলে ক্রেডিট পাশে যাবে। তো দেখো, এই ছিল কিছু ভুল ত্রুটি। তো তারপর আমরা দেখি 3টি প্রশ্নে কি বলা হয়েছে। তো এখানে ক নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, মেসার্স সালেহ অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তো আমরা দেখো 3 নম্বর প্রশ্নের ক নম্বর যে প্রশ্নটি, সেটি সমাধান করেছি। এখানে লেখা হয়েছে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আসলে মূলধন জাতীয় প্রাপ্তি কি, অর্থাৎ যে প্রাপ্তি আমাদের, সহজ কথায় যদি বলি, বারবার ঘটে না, অর্থাৎ বছরে একাধিকবার ঘটে না, সাধারণত অনেক দীর্ঘ সময় পর পর ঘটে, এবং যার একবার ঘটলে যার সুবিধা আমরা দীর্ঘমেয়াদী ভাবে পেয়ে থাকি। অর্থাৎ যে প্রাপ্তিটা আমাদের অনিয়মিত এবং সেই প্রাপ্তি টাকার পরিমাণটা কি সাধারণত বেশি পরিমাণ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গৃহীত ঋণ, একটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় প্রাপ্তি, এবং মূলধন সেটাও হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির আওতায় পড়ে। তো তাহলে সেক্ষেত্রে আমরা 13,000 আর 67,000 যোগ করি 80,000 টাকা। তো দেখো, এখানে আর মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পাওয়ার মতো কোনো কিছু নেই, এগুলা খরচ, বেতন এগুলা খরচ, এগুলা প্রাপ্তি না। পাওনাদার এগুলা দায়, দেনাদার সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত এটাও সম্পদ, চলতি সম্পদ। আন্তঃফেরত, এটা হচ্ছে মানে বিক্রি করা হয়েছিল, সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে। তারপর জাহাজ ভাড়া, এটা খরচ। প্রদায় বিল, দায়। গৃহীত ঋণ, এই ঋণটাই আমরা যখন কোনো ঋণ আনি, তখন দেখা যায় যে এককালীন আমাদের কিছু টাকা আমাদের এককালীন দেওয়া হয়। তো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণটা আমাদের, আমরা চাইলেই একটা ব্যাংক থেকে আমরা বারবার আনতে পারবো না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী প্রাপ্তি। তারপরে দেখো দালান কোঠা, এটা হচ্ছে সম্পদ। তারপরে আছে বরাদ্দকৃত বাট্টা। মূলধন, দেখো মূলধন প্রতিষ্ঠানে যখন আমরা মূলধন মালিক নিয়োগ দেয়, তখন কিন্তু সেটা মূলধনটা কিন্তু বারবার দেয় না। প্রতিষ্ঠান শুরু করার সময় মালিক কি করে, এই মূলধন দেয়, তখন ব্যবসার দৃষ্টিকোণ থেকে সেই টাকাটা অনেক মানে বড় ধরনের একটা অ্যামাউন্ট আসে। যদি আমরা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর বিক্রয়, এটা মুনাফা জাতীয় আয়। বহি ফেরত, মানে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয়, তখনই সেটা হচ্ছে বহিঃফেরত। তো এটা প্রাপ্তির মধ্যে আসে না। মনিহারি এটা খরচ, কমিশন এটা খরচ, সন্দেহজনক দেনা সঞ্চিতি, এগুলো কোনোটাই আসলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়ে না।
তো সেক্ষেত্রে আমাদের গৃহীত ঋণ এবং মূলধন এই দুটো টাকাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তো সেক্ষেত্রে আমরা এখানে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা দেওয়ার পরে এখানে বিস্তারিত ঘরে দুটি টাকা গৃহীত ঋণ এবং মূলধনের টাকা বসিয়ে এর যোগফল ৮০,০০০ টাকা শেষ কলামে বসিয়েছি। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা বিগত দুটো অঙ্কে সমাধান করেছি। দেখো তারপর আমি এখানে করে দিয়েছি যে বিক্রিত পণ্যের ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে নির্ণয় করতে হবে কি বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের একটা সিম্পল একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে তো প্রারম্ভিক মজুত পণ্য যাবে, তার সাথে ক্রয়ের সাথে যদি আনুষঙ্গিক কোনো কথা থাকে তো সেক্ষেত্রে ফেরত থাকলে বাদ দিতে হবে, অলিখিত ক্রয় থাকলে যোগ করতে হবে, জাহাজ ভাড়া থাকলে জাহাজ ভাড়া লিখতে হবে, আমদানি শুল্ক মজুরি এগুলো থাকলে যোগ করতে হবে। তারপরে সেখান থেকে যদি সমাপনী মজুত পণ্য থাকে তো সেটা বাদ দিতে হবে, এবং তার সাথে যদি অন্যান্য কোনো পরোক্ষ খরচ থাকে তাহলে সেগুলো যোগ করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তো সেক্ষেত্রে দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে ৩৪,০০০ টাকা, আমরা ২ নম্বর কলামে বসেছি। তারপরে ক্রয় প্রশ্নে কিন্তু দেয়া ছিল ১ লক্ষ টাকা, এই যে ১ লক্ষ টাকা সেটা ব্যবহার করেছি। তারপরে আছে কি ফেরত অর্থাৎ বহি ফেরত ছিল ৬,০০০ টাকা, মাইনাস করলে আমাদের হবে ৯৪,০০০ টাকা। আর জাহাজ ভাড়া ছিল ৫,০০০ টাকা, তো জাহাজ ভাড়াটা সবসময় কি হয় যোগ হয়। তো এই তিনটি টাকা যদি যোগ করি আমাদের হবে ১,৩৩,০০০ টাকা। তো এই প্রশ্নে আমাদের কোথাও সমাপনী মজুত পণ্য নেই। যদি সমাপনী মজুত পণ্য প্রশ্নে বলা থাকতো তবে সেক্ষেত্রে আমরা সেই সমাপনী মজুত পণ্যের টাকাটা মাইনাস করে দিতাম এই ১,৩৩,০০০ টাকা থেকে। যেহেতু নেই তো সেক্ষেত্রে আমাদের মাইনাস করার প্রয়োজন নেই। তো তারপরে এর সাথে আমাদের যোগ করতে হবে অন্যান্য পরোক্ষ খরচগুলো। পরোক্ষ খরচ কোনগুলো? যেমন বেতন, বরাদ্দকৃত বাট্টা, মনিহারি, কমিশন, সন্দেহজনক দেনা সঞ্চিতিটা আমাদের কিন্তু সঞ্চিতিটা কি হবে মাইনাস হবে, এর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি। তো সেক্ষেত্রে আমরা বেতন ১২,০০০, বরাদ্দকৃত বাট্টা ১০,০০০, মনিহারি ৫,০০০, কমিশন ৯,০০০ টাকা, আর সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা সেটা আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে লিখতে আমাদের বুঝতে হবে সেটা মাইনাস ফিগার। তো সেই ক্ষেত্রে এখানে ১২,০০০, ১০,০০০ যোগ করলে হবে ২২, ২২ আর ৫ যোগ করলে হবে ২৭, ২৭ আর ৯ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে ৩৬,০০০, আর ৩৬,০০০ থেকে ৮,০০০ বাদ দিলে আমাদের হবে ২৮,০০০। তো সেক্ষেত্রে সেই ২৮,০০০ আর এই ২৮,০০০ আর এখানে আছে ১,৩৩,০০০, টোটাল যোগ করলে আমাদের হবে ১,৬১,০০০ মোট মুনাফা জাতীয় ব্যয়। তো দেখো এখানে আমরা লিখেছি যে মোট মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের উদ্দীপক আলোকে মেটসার সালেহ অ্যান্ড কোং এর একটি শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করো। তো দেখো এখানে কিছু ভুল ছিল, আমি শুরুতেই প্রশ্নে বলে দিয়েছি। তো সেই ভুল ত্রুটি সংশোধন করে একটি শুদ্ধ একটি রেয়ামিল আমাদের প্রস্তুত করার কথা বলা হয়েছে। তো আমরা দেখো এখানে গ নম্বর প্রশ্নটি সমাধান করেছি যে মেটসার সালেহ অ্যান্ড কোং এর রেয়ামিল। তো রেয়ামিল, এখানে রেয়ামিল কথাটা একটু স্পেস দিয়ে নিচে আমরা ব্যবহার করব। তারপরে এখানে তারিখ দিতে হবে ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখের জন্য, যেহেতু এটা ৩১শে ডিসেম্বর ২০১৭ সালের হিসাব, যদিও এখানে দেয়া ছিল। এখন আমরা রেয়ামিলটি সমাধান করব। তো দেখো এখানে রেয়ামিলটি আমরা করেছি যে মির্জা সালেহ অ্যান্ড কোং এর রেয়ামিল তার ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখের জন্য। তো প্রথমে ক্রমিক নম্বর, আমরা রেয়ামিলের ফরম্যাট জানি যে একটা প্রথমে ক্রমিক নম্বর থাকে, তারপর হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে আমাদের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, অর্থাৎ টাকার অঙ্ক হচ্ছে দুটি টাকার ঘর, একটা ডেবিট ঘর আর একটা হচ্ছে ক্রেডিট টাকা। তো প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রেয়ামিলে ডেবিট পাশে যাবে। তো ডেবিট পাশে ক্রয় হচ্ছে খরচ। তো রেয়ামিলে আমরা জানি সম্পদ বা ব্যয়, আমাদের সম্পদ এবং ব্যয় হচ্ছে রেয়ামিলে ডেবিট, এবং আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের ক্রেডিট। তো ক্রয়ের ডেবিট পাশে বসেছি ১ লক্ষ টাকা, বেতন ১২,০০০ টাকা, এটা ডেবিট যেহেতু বেতন খরচ, ৫,০০০টা হচ্ছে আমাদের দায়, তো সেক্ষেত্রে আমাদের রেয়ামিলে ক্রেডিট পাশে যাবে। দেনাদার হচ্ছে সম্পদ, যখন আমরা বাকিতে কারো কাছে কোনো পণ্য বিক্রি করি তখন সেটা হচ্ছে আমাদের দেনাদার বৃদ্ধি পায়, আর দেনাদার বৃদ্ধি পাওয়া মানে আমাদের কি সম্পদ বৃদ্ধি পাওয়া। তো সেক্ষেত্রে দেনাদার বাবদ আমরা ডেবিট পাশে বসাবো। ডেবিট পাশে বসিয়েছি ব্যাংক জমার উদ্বৃত্ত, দেখো এখানে ৪৫,০০০ টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে আমাদের চলতি সম্পদ, তো সম্পদ যাবতীয় সম্পদই হচ্ছে আমাদের রেয়ামিলে ডেবিট পাশে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে ৪৫,০০০ টাকা আমাদের ডেবিট হবে। তারপর আন্তঃফেরত আমি শুরুতেই বলেছি আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, যেহেতু বিক্রয় রেয়ামিলে ক্রেডিট, তো সেক্ষেত্রে আন্তঃফেরতটা হবে আমাদের উল্টা অর্থাৎ ডেবিট। তো সেক্ষেত্রে আন্তঃফেরত আমরা ৩,০০০ টাকা ডেবিট বসিয়েছি। জাহাজ ভাড়া এটা খরচ ডেবিট। প্রদেয় বিল এটা হচ্ছে দায়, তো দায় হলে রেয়ামিলে ক্রেডিট। তারপর আছে গৃহীত ঋণ, এটা দায় ক্রেডিট, কারণ কারো কাছ থেকে যখন আমরা টাকা আনি তার কাছে টাকাটা সেই পরিশোধ করার জন্য আমরা তার কাছে দায়বদ্ধ থাকি।
তো সেক্ষেত্রে গৃহীত ঋণটাও আমাদের কি হবে, ক্রেডিট হবে। আর এখানে প্রদেয় বিল মানে কি হচ্ছে, মানে দেখো যেমন একটা বিদ্যুৎ বিলের মতো, আমরা যখন একটা বিদ্যুৎ ব্যবহার করি, 1 মাস ব্যবহার করার পরে কিন্তু আমাদের বিলটা আসে। তো সেক্ষেত্রে যখন বিলটা আসে তখন কিন্তু তার কাছে আমরা টাকাটা দেওয়ার জন্য দায়বদ্ধ থাকি। তো সেক্ষেত্রে সেটা আমাদের হচ্ছে এক ধরনের দায়, চলতি দায়। তো সেক্ষেত্রে এটাও ক্রেডিট পাশে যাবে। তারপর হচ্ছে দালান কোঠা। দালান কোঠা হচ্ছে সম্পদ, এটা দীর্ঘমেয়াদী একটা সম্পদ। তো রিয়ামিলের সকল সম্পত্তি কি হবে, ডেবিট হবে। তো সেক্ষেত্রে এই 55,000 টাকা আমাদের ডেবিট পাশে বসবে। তারপর আছে বরাদ্দকৃত বাট্টা, মানে প্রদত্ত বাট্টা। তো এটা একটা খরচ, মানে আমরা যখন কোনো কিছু পণ্য বিক্রি করি তখন আমরা কি করি, কিছু টাকা ছাড় দেই। তো আমাদের জন্য এটা কি খরচ, অর্থাৎ মেসার্স সালো অ্যান্ড কোং এই কোম্পানি কি করছে, কোনো পণ্য দ্রব্য বিক্রয়ের সময় কি করেছে, ক্রেতাকে ছাড় দিয়েছে। তো সেক্ষেত্রে তার জন্য সেটা খরচ। তো খরচ হলে রিয়ামিলের ডেবিট। তো এখানে 10,000 টাকা ডেবিট। মূলধন এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব রিয়ামিলের ক্রেডিট পাশে বসে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্রেডিট পাশে বসিয়েছি। বিক্রয় এটা হচ্ছে আয়, এর জন্য এটা ক্রেডিট পাশে বসেছে। বহিঃফেরত হচ্ছে ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে বহিঃফেরত। যেহেতু ক্রয় রিয়ামিলের ডেবিট পাশে বসে, তো সেক্ষেত্রে ক্রয় ফেরত বা বহিঃফেরত রিয়ামিলের ক্রেডিট পাশে বসবে। তো 6,000 টাকা এখানে ক্রেডিট পাশে বসেছে। তারপরে আছে মনিহারি হচ্ছে খরচ, 5,000 টাকা ডেবিট। কমিশন যদি লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা প্রদত্ত কমিশন। মেসার্স সালো অ্যান্ড কোম্পানি অন্য কাউকে কমিশন দিয়েছে, বা প্রতিষ্ঠানের কর্মচারী হোক, ম্যানেজার হোক, কাউকে কমিশন দিয়েছে। তো সেক্ষেত্রে মেসার্স সালো অ্যান্ড কোম্পানির দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে প্রদত্ত কমিশন, অর্থাৎ খরচ। তো সেক্ষেত্রে এটা রিয়ামিলের ডেবিট পাশে বসবে। আর সন্দেহজনক দেনা সঞ্চিতি, আমি শুরুতেই এর বিগত কয়েকটা ক্লাসে বলেছি যে রিয়ামিলের সকল প্রকার সঞ্চিতি রিয়ামিলের ক্রেডিট পাশে বসবে, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা ডেবিট পাশে বসবে। তো সেহেতু এখানে সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে, তো সেটা রিয়ামিলের ক্রেডিট পাশে বসবে। তারপরে যদি আমরা দুপাশ যোগ করি, যোগ করলে আমাদের হবে 2,94,000 টাকা। তো এই ছিল আমাদের আজকের 3 নম্বর যে প্রশ্ন, সেটির সমাধান। তোমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।